চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ভারত সীমান্তে পুশিন হলে পাল্টা ব্যবস্থা পররাষ্ট্রমন্ত্রী। হাওড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী, সঠিক তালিকা করে কৃষকদের সহায়তার আশ্বাস। শাপলা চত্বরে গণহত্যার 13 বছর, বিচারের অপেক্ষায় নিহত ও আহতদের পরিবার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীন সফর নিয়ে আলাপকালে প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ মার্কিনীদের সাথে কি বাণিজ্য চুক্তি করেছে তা বোঝা যাবে অন্য দেশের সাথে তুলনা করলে। জুন মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সম্ভাবনা রয়েছে। বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় মিলিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত কাজ চলছে। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রান্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল। পরে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি দুটি রাষ্ট্রের মধ্যে হয়েছে। যে কোনো চুক্তিতেই সংশ্লিষ্ট পক্ষ তার সুবিধা পাওয়ার চেষ্টা করে। কিছু কিছু ধারা এক পক্ষের অনুকূলে থাকে, আবার কিছু কিছু অন্য পক্ষের অনুকূলে থাকে। এ দুয়ের সম্মেলনে উভয় পক্ষের জন্য উইন সিচুয়েশন তৈরির চেষ্টা হয়। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি একটি বাস্তবতা। উত্তরাধিকার সূত্রে এটি পেয়েছে বর্তমান সরকার। বাংলাদেশের অনুকূল চুক্তিটিকে কাজে লাগানোই হবে আগামী দিনের প্রচেষ্টা। সুনামগঞ্জে হাওড়ে পরিদর্শনে গেছেন দুই মন্ত্রী। এ বিষয়ে কথা বলতে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদ রহমান। জাহিদ, হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি নিয়ে মন্ত্রীদের নির্দেশনা নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন। মালিয়া, ইতিমধ্যে যে হাওড়ে ক্ষতিগ্রস্ত যে যারা সহায়তার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটি যেন নির্ভুলভাবে সঠিকভাবে হয় সেই জন্য কড়া নির্দেশনা দিয়েছেন। এখানে যারা টিম রয়েছেন, বিশেষ করে আপনারা জানেন সরকারের দুজন মন্ত্রী এবং একজন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তিনি এখানে কিন্তু এসেছেন এবং বলা হচ্ছে যে একটি পাওয়ার টিম এসেছে, যেহেতু কৃষকদের সমস্যা এবং সরকারের পক্ষ থেকে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে কৃষকদের জন্যই তারা দ্রুত ছুটে এসেছেন এই হাওড় এলাকায়, যেখানে সমস্যায় পড়ছেন এবং বিশেষ করে অতিবৃষ্টির কারণে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ধানের যে ক্ষতি হয়েছে, কৃষকদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি সহায়তার জন্য ইতিমধ্যেই আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা যেখানটায় অবস্থান করছি সেখানটায় আর্থিকভাবে সহায়তা করার জন্য এখানে যাদেরকে ডাকা হয়েছে তাদেরকে দেওয়া হবে 7,400 টাকা। এছাড়া 20 কেজি করে চাউল দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে মানবিক সহায়তা দেওয়া হবে সেইটি যেন সঠিকভাবে, অর্থাৎ যিনি ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক রয়েছেন তিনি যেন পান, সেই জন্য বারবার এখানে যারা রয়েছেন তারা উপস্থিত, তারা বারবার বলেছেন এবং প্রয়োজনে সঠিক তদন্তের মাধ্যমে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে মাঠচিত্র প্রশাসনকে বলেছেন যে প্রয়োজনে যারা স্থানীয় প্রশাসন রয়েছেন তাদের এবং জনপ্রতিনিধি রয়েছেন তাদের সহায়তা নিয়ে সঠিক নির্ভুল তথ্য যেন দেওয়া হয় এবং যেন প্রকৃত কৃষকরাই যেন মানবিক সহায়তা পায়। আজকে যাদেরকে দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এটি দেওয়া হবে। এখান থেকে যেটি তথ্য পাঠানো হয়েছিল সেখানে 26,000-এর মতো বলা হলেও এখন পর্যন্ত যেহেতু আরও 2 দিন অতিবাহিত হয়েছে সেখানে সেটি 50,000 কথা বলছেন স্থানীয় যারা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং যারা দায়িত্বে রয়েছেন দুর্যোগের মন্ত্রণালয়ে, তারা এখানে সেটি চিত্র তুলে ধরেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যে এখানে যে যারা রয়েছেন ক্ষতিগ্রস্ত তাদেরকে হাতে মানবিক সহায়তা সেটি তুলে দেওয়া হবে। এরপর এখানে মন্ত্রী যারা রয়েছেন, কৃষি মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী এবং অর্থ উপদেষ্টা, তারা পর্যবেক্ষণে যাবেন এবং যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই সব দুর্গম এলাকাগুলোতে তারা পরিদর্শনে যাবেন। মালিয়া, জানছিলাম সুনামগঞ্জে হাওড়ে ধান সংগ্রহের খবর। প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলাম বলেছেন, সরকার সামরিক বাহিনীকে জনমুখী করতে দায়বদ্ধ।
দেশের প্রয়োজনে আগামীতে সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। আর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী জানিয়েছেন, মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে যেসব অনিয়ম হয়েছিল তার সংশোধন ও জুলাই যোদ্ধাদের বিষয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে ডিসিদের অবহিত করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের নানা কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রীরা এসব কথা বলেন। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে বসেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সরকার পেশাদার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সামরিক বাহিনী গঠনে বদ্ধপরিকর। এরপরের সেশনে বৈঠক চলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে। পরে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রজেক্টের মাধ্যমে যে 30,000 বাসস্থান নির্মাণ হচ্ছে, আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যেসব দুর্নীতি হয়েছে তা তদন্ত করা হবে। আমরা কিন্তু বিরোধী দলে থাকতেও মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছি, মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি রক্ষার্থে বা স্বাধীনতাকে মানুষের কাছে, স্বাধীনতার ফসলকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছি, এখনো কাজ করছি। মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে একটা বিষয় আছে, তারপরে এখানে যে বীর নিবাস নামে যে প্রজেক্টটি করা হয়েছে, এখানে ইতিমধ্যে 30,000 নিবাস নির্মাণ করা হয়েছে, আরও কিছু চলমান রয়েছে। তো সেগুলো বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে। শালপা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ঢাকায় 32 জন সহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লা মিলিয়ে 58 জন নিহতের বিষয় নিশ্চিত হয়েছে প্রসিকিউশন। মিলেছে তাদের পরিচয়ও। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফিংয়ে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। এই ঘটনায় করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিলের প্রস্তুতিও চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে এক নারকীয় হত্যাযজ্ঞ চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 7 জুন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি, এবং তাদের পরিবারের, নিহতদের পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা হয়েছে সবকিছু। ইতিমধ্যে আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সবশেষ সোমবার হাম ও হামের উপসর্গ নিয়ে 17 জন শিশুর মৃত্যু হয়েছে, যা দেশের ইতিহাসে একদিনে হামের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 311 জনে। হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার তাগিদ চিকিৎসকদের। আরফাত ইসলামের রিপোর্ট। দেশে দিন দিন হামের প্রকোপ বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের রোগীর সংখ্যা 41,000 ছাড়িয়েছে। একই সময়ে হামে মৃতের সংখ্যা বেড়ে 300 ছাড়িয়েছে, যা খুবই উদ্বেগজনক বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিনিয়ত হামে আক্রান্ত ও উপসর্গজনিত জটিলতা নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতেও হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাচ্চাদেরকে নিয়ে আমরা খুব টেনশনে আছি। প্রতিটা বাবা মার যা সন্তান হাসপাতালে আছে তারাই বুঝতে তাদের ভিতরটা কি পরিস্থিতিতে আছে। পাতলা পায়খানা, জ্বর আর সমস্ত শরীরে রেশ বাড়াতে নিয়ে আসছে। শনিবারে ভর্তি করায় রাখছে। শনিবার সন্ধ্যা থেকেই মনে হয় যে অক্সিজেন দিয়ে রাখছে বাচ্চার হাম হয়েছে। আমরা কালকে সকালে আসছি, অবস্থা বেশি ভালো না। আমিও খুব টেনশনে ছিলাম, তো রাতে নিয়ে আসছি, ইমার্জেন্সি ভর্তি করে দিছে। কারণ ইনশাল্লাহ এখন আগের থেকে একটু সুস্থ। চিকিৎসকরা বলছেন, পুষ্টিহীনতা ও সময় মতো টিকা না নেওয়ার কারণে বেশিরভাগ শিশুই মারা যাচ্ছে। যারা আসলে ভর্তি হচ্ছেন, ক্রিটিক্যাল হচ্ছেন বা যারা নাকি মারা যাচ্ছেন, তারা মোটামুটি সবাই হচ্ছে কি একটা কমন সমস্যা আছে, টিকা নেয়। যারা নাকি এর মধ্যে একটা অপুষ্ট যেসব বাচ্চাগুলো আছে, যারা একটা অপুষ্ট বাচ্চা, যারা নাকি আমরা দেখেছি যে যারা নাকি হয়তো একটু অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছে, লো বার্থ ওয়েটের বেবি আমরা যেটা বলি, অথবা যারা নাকি মায়ের দুধ ঠিক মতো খাওয়ানো হয়নি বা তাদের পুষ্টিকর খাবারের একটু সমস্যা আছে,
তাদের ক্ষেত্রে আমরা দেখেছি ক্রিটিক্যাল ইলনেসের হারটা বেশি। এদিকে ঢাকার বাইরেও ভয়াবহ আকার ধারণ করেছে হাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বস্তিবাসীরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার, এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। এই যুগান্তকারী, সময়োপযোগী এবং অত্যন্ত জরুরি পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতার জন্য আমি সরকারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ এই প্রকল্পের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এবছরের শেষ নাগাদ স্থানীয় সরকারের নির্বাচন শুরুর আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচন যেটা এই বছরে শেষ হবে কেন? উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। আর উপজেলা প্রসঙ্গে যদি বলি, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। অফিস দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এইরকম মনে হয় না। সাতক্ষীরায় শুরু হয়েছে মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে। দুপুরে সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষী আবু সাইদের বাগানে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। এর পরপরই বাগান জুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হয়েছে। বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও সোনার দাম কমেছে ভরি প্রতি 2158 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে সোনার দাম বেড়েছিল 2158 টাকা। সেদিন সকালে সমপরিমাণ দাম কমেছিল। সোনার নতুন দর অনুযায়ী ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরিতে সোনার দাম কমে দাঁড়িয়েছে 2,40,336 টাকা। এছাড়া 21 ক্যারেটের সোনা 2,29,431 টাকা, 18 ক্যারেট 1,96,655 টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে 1,60,147 টাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। মাস্টার দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।